নমস্কার বন্ধুরা, প্রেম অপ্রেম চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের কথা মতো আমরা আবার হাজির হয়েছি নতুন ভালোবাসার গল্প নিয়ে। আমাদের আজকের গল্প একটি রাতের গল্প, কলমে দীপ্তনীল ব্যানার্জি। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনাদের মতামত। আপনাদের মতামত আমাদের নতুন নতুন ভালোবাসার গল্প নিয়ে আসার উৎসাহ যোগায়। আমাদের গল্পগুলি আপনি শেয়ার করতে পারেন আপনার ভালোবাসার মানুষের সঙ্গে কিংবা প্রিয় মানুষদের সঙ্গে। শুরু করছি আমাদের আজকের গল্প, একটি রাতের গল্প। কোনো রকমে ট্রেন থেকে যখন স্টেশনে নামল জয়দীপ, ট্রেন তখন চলতে শুরু করে দিয়েছে। রাত প্রায় 2টো। যে 5-7 জন স্টেশনে নেমেছে তারা যে যার মতো মালপত্র গুছিয়ে নিজের নিজের মতো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। একটু দাঁড়ালো জয়দীপ। ডিসেম্বর মাসের রাত 2টো। 2-3 জন ভিখারি ছাড়া গোটা বোলপুর স্টেশন জুড়ে 7-8টা কুকুর নিজেদের মধ্যে ঝগড়া করছে। প্রতিপদে চাঁদ কুমড়োর ফালির মতো হলেও শীতের মেঘমুক্ত আকাশে খুব পরিষ্কার দেখা যাচ্ছে। পেছনের হলুদ আলোটায় তৈরি হওয়া নিজের ছায়াটা লম্বা হয়ে ওদিকের প্ল্যাটফর্ম অবধি চলে গেছে। খুব ভালো লাগছে জয়দীপের। একটু দাঁড়িয়ে যাবে? এমন সময়ের প্রকৃতি জাস্ট কতদিন দেখেনি। ট্রেনে ঘুমটা ভালোই হয়েছে। নেহাত বোলপুর থেকে যে ছেলেটির বুকিং ছিল সে এলো বলে ঘুমটা ভাঙল। পদাতিক এক্সপ্রেসের টাইমিংটা এমনিতেই খুব বাজে বলে চাইছিল না বুকিং করতে, কিন্তু কোথাও টিকিট পায়নি। আর আজ তো ফিরতেই হতো, কাল স্কুলে ইন্সপেক্টর আসবে। জয়দীপই এখন অ্যাক্টিং হেড স্যার, ও না গেলে হয় কি করে। আর একটু এদিক ওদিক করে ছোট হ্যান্ডব্যাগটা তুলেই নিল। যাওয়া যাক এবার। এই রাতে আর ট্রেন নেই, সুতরাং রিক্সা বা টোটো কিছুই পাবে না। অগত্যা হাঁটা ছাড়া গতি নেই। পা বাড়ালো জয়দীপ। স্টেশন ছাড়ার আগে আর একবার পিছন ফিরে তাকালো, রাতে স্টেশনটাকে আর একবার দেখার জন্য। হঠাৎ চোখে পড়ল স্টেশনের গাছের নিচে। অবাক হলো, এই সময় এত রাতে একা কোনো মহিলা? 1 মিনিট ভেবে পা বাড়ালো সেদিকে। নমস্কার, কিছু মনে করবেন না, এই সময় এখানে কেউ আছেন আপনার সঙ্গে? চুপ করে মাথা নাড়লেন মহিলা। সামান্য আলোয় যেটুকু বোঝা গেল মহিলাটি যথেষ্ট সম্ভ্রান্ত ঘরের। যদিও আপাদমস্তক গরম কাপড়ে ঢাকা থাকায় মুখ দেখতে পায়নি জয়দীপ। একটু ইতস্তত করে আবার বলল, আপনি কি কোথাও যাবেন? মানে বুঝতে পারছেন তো, এত রাতে আপনাকে একা ছেড়ে যাওয়াটা ঠিক মনে হচ্ছে না। প্রথম কথা বললেন মহিলাটি, কান্না চেপে রেখে। I really don't know what to do. I missed the train. হোটেল অনেক দূর। এত রাতে ট্রেন বলে রিক্সা বলে রেখেছিলাম। লাস্ট মোমেন্টে এলোও না, ফোনও ধরলো না। কোনোভাবে একটা অটো জোগাড় করে আসতে গিয়ে এই অবস্থা। I feel so helpless. এখন এতটা ফিরবই বা কি করে? আপনার বাড়ি কোথায়? হোটেল সেই সোনাঝুরির কাছে। স্টেশনের কাছে কোনো হোটেল ট্রাই করবেন? অ্যাকচুয়ালি ওটা চেনা হোটেল ছিল। এখানে আই এম নট শিওর ইফ দে আর সেফ। একটু চুপ করলো জয়দীপ, তারপর বলল, দেখুন, গাড়ি জোগাড় করতে পারবো না। এটা যেমন সত্যি তেমন আপনি চাইলে আপনার সাথে হেঁটে আপনাকে সেই চেনা হোটেলে পৌঁছে দিতে পারি, এটাও সত্যি। এখন বলুন আপনি কি চান? এতটা হাঁটা অসম্ভব। এনজিপি যাবার আজ আর কোনো ট্রেন নেই না? জয়দীপ বলল, না। হতাশভাবে হাত উল্টে ব্যাগ থেকে জলের বোতল বের করে স্কার্ফটা সরিয়ে হাঁ করল অপর দিকে তাকিয়ে। হালকা হলুদ আলোটা সরাসরি পড়েছে ভদ্রমহিলার মুখের ওপর। চমকে উঠল জয়দীপ।
রাত্রির নিস্তব্ধতা ভেঙে নিজের অজান্তেই প্রায় চেঁচিয়ে উঠল, রেশমি! জল খাওয়া বন্ধ করে তাকালো রেশমি। জয়, তুমি এখানে? কাজে এসেছি একটা, তুমি এখানে? আমিও কাজে। কি করবে এখন? জানি না। এক মুহূর্ত ভাবল জয়দীপ। একটা কাজ করি চলো, এখানে ওয়েটিং রুমটা নেহাত খারাপ নয়, দুজনে ওখানে যাই, আজকের রাতটা কাটিয়ে দিই। এমনিতেই তো আর কয়েক ঘন্টা জাস্ট, কাল সকালে কোনো ট্রেন এলে দেখছি কি করা যায়। এর থেকে ভালো প্রপোজাল হয় না, তবুও একটু ভাবল রেশমি। আইডিয়া খারাপ নয়, বাট তুমি বাড়ি যাবে না, লোকজন চিন্তা করবে তো। হাসল জয়দীপ, ও ম্যানেজ করে নেব। কিভাবে ম্যানেজ করবে সে জানার অধিকার একসময় থাকলেও আজ আর নেই রেশমির। তাই আর কথা না বাড়িয়ে সংক্ষেপে বলল, চলো। রেশমির লাগেজটা তুলে নিয়ে হাঁটা শুরু করলো জয়দীপ। এক হাত পিছনে রেশমি। ভালো লাগছিল দুজনের। 16 বছর পর। তখন ছিল পাশাপাশি পথ চলা, এখন একজনের আর একজনকে পথ দেখানো। খুব স্বাভাবিকভাবেই 16টা বছর রিওয়াইন্ড হচ্ছিল দুজনের মধ্যে। তার মধ্যে মাঝের 10 বছর তো শুধুই শূন্য। খুব ভালো কেটেছিল দুজনের জীবনের 6টা বছর। কলেজের প্রথম দিনেই দুজনের দেখা হয়েছিল। ফিজিক্স অনার্সের ক্লাসে ভুল করে ঢুকে পড়েছিল ইকোনমিক্সের রেশমি। ওরকম সুন্দরী একটা মেয়ে ক্লাসে ঢুকতে দেখে সবাই তাকিয়েছিল। মোটামুটি 5-7 মিনিট পর টিচারের রোল কলের সময় যখন দেখা যায় রেশমির নাম মিসিং, তখন ভুলটা চোখে পড়ে। সেদিনও ঠিক আজকের মতোই ওকে যত্ন করে পাশের বিল্ডিংয়ে ওর ক্লাসরুমে পৌঁছে দিয়েছিল জয়দীপ। খুব আওয়াজও খেয়েছিল বন্ধুদের কাছে, কিন্তু তার বিনিময়ে যে বন্ধুত্বটা পেয়েছিল সেটা অনেকটা বেশি। জয়দীপ থাকতো বেলুর আর রেশমি উত্তরপাড়ায়। শ্রীরামপুর কলেজে আসা যাওয়াটা দুজনে একসাথেই করত। গাঢ় হচ্ছিল বন্ধুত্বটা। জয়দীপের বরাবরই ধৈর্যটা কম। 6 মাসের মধ্যে দুম করে প্রপোজটা করে বসল। আর কথায় আছে, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। রাজিও হয়ে যায় রেশমি। এই জন্য ওকে যে মোটামুটি গোটা কলেজ হিংসে করে, এই ব্যাপারটা খুব এনজয় করত জয়দীপ। কিভাবে কলেজে 3টে বছর চলে গেল টেরও পায়নি দুজনে। তখনও জীবন এত দ্রুত চলা শুরু করেনি। কাছাকাছি আসা বলতে গঙ্গার ধারে হাত ধরে হাঁটা, দুর্গা বা সরস্বতী পুজোতে একসাথে একটু সময় কাটানো, জন্মদিন বা নিউ ইয়ারে গ্রিটিংস কার্ড দেওয়া, বা কচিত কখনো ফাঁকা ক্লাসরুমে এক পলকের চুমু, এটুকুতেই দুজনে খুশি ছিল। কলেজ পাশ করে ইউনিভার্সিটি। একই ক্যালকাটা ইউনিভার্সিটি হলে কি হবে, জয়দীপের রাজাবাজার ক্যাম্পাস আর রেশমির কলেজ স্ট্রিট ক্যাম্পাস। কিন্তু দেখা সাক্ষাৎ কমলেও ভালোবাসা কমেনি। সমস্যাটা এলো অন্য দিক থেকে। হয়তো মধ্যবিত্ত ঘরের এটাই সবচেয়ে সাধারণ সমস্যা। বাড়ি থেকে রেশমির সম্বন্ধ দেখা শুরু হলো। তখন ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারের শেষের দিক। যেভাবে যতটা এড়ানো সম্ভব চেষ্টা করে যাচ্ছিল রেশমি। আলটিমেটলি না পেরে জয়ের কথা জানিয়ে দিল বাড়িতে। রেশমির বাবা ভীষণ বৈষয়িক বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। তিনি নিজের অপছন্দের কথা একদম জানালেন না। মিষ্টি করে হেসে মেয়ের মাথায় হাত দিয়ে রেশমির মাকে বললেন, বাহ, মা লক্ষ্মী যখন পছন্দ করেছে তখন আমার কোনো আপত্তি নেই। তবে মা, একটা কথা ভেবে বলো, সব বাপই তো চায় যে মেয়েটাকে একটু সেটেল দেখতে। তুমি জয়কে বলো মোটামুটি টাইম নিতে, তারপর একটা জায়গায় চলে এলে ভাবাই যায় বিয়ের ব্যাপার। কি, খুশি তো? রেশমির তখন মুখে কথা আসছে না আনন্দে। জাস্ট ভাবতে পারেনি ব্যাপারটা বাপি এভাবে রাজি হয়ে যাবে। তবু একটু দ্বিধাগ্রস্তভাবে জানতে চাইল,
মোটামুটি টাইম বলতে কত টাইম? হালকা চালে ওর বাবা বললেন, তারা কি আছে, বছর দুয়েক নিক না, কি চলবে তো? চলবে কি না জানতো না রেশমি, কিন্তু যার শিরে সংক্রান্তি তার কাছে 2 বছর তখন অনেক। ততদিনে দুজনেরই মোবাইল হয়েছে। সাথে সাথে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে জয়কে খবরটা জানিয়েছিল রেশমি। তারপর থেকে লুকোচুরির আর দরকার ছিল না। 2-1বার জয় এসেওছে ওদের বাড়িতে, সবার সাথে আলাপও করিয়ে দিয়েছে রেশমি। খুব ভালো ছিল ওই সময়টা, কিন্তু ভালো সময় তো বেশি দিন থাকে না। হঠাৎ করে আবিষ্কার করলো বাবার দেওয়া সময়ের মধ্যে মাত্র মাস 6 বেঁচে আছে। ততদিনে ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। রেশমির হাতে বাড়ি থেকে দেখা অন্তত 4-5টা অসম্ভব ভালো বিয়ের সম্বন্ধ। একদিন রেশমির বাবা জিজ্ঞাসা করলেন জয়দীপকে, কি জয়, বিশ্ববিদ্যালয়ের পাঠ তো মিটল প্রায়, এবার কি? কি বলবে জয়দীপ? প্রমাদ গুনল রেশমি। সেদিন সন্ধেতে বাবাকে বলল, বাপি, ও খুব চেষ্টা করছে, আর একটু সময় কি দেওয়া যায় না? সেই একই স্মিত হাসলেন বাবা। আমার মায়ের আদেশ আমি অমান্য করতে পারি? দেখি আরো 1 বছর। শুনে খুব একটা খুশি হতে পারে না জয়দীপ। বলে, কোনো লাভ নেই রে, 1 বছরে কি হবে? আমি তো কোনো টপার নই, নিতান্তই সাধারণ মানের এক ছাত্র। 1 বছরে কি অপেক্ষা করবে আমার জন্য? রেশমি বলে, প্লিজ জয়, কিছু একটা কর। জয় বলে, কি করব, কিছু করার নেই। মুখে বললেও খুব চেষ্টা করেছিল জয়দীপ, যাতে একটা ভালো কোথাও পিএইচডিতে ঢুকতে পারে, তাতে অন্তত কিছু বলার মতো থাকতো। কিন্তু 2বার চেষ্টা করেও প্রবেশিকায় উত্তীর্ণ হতে পারল না। জয় তো কোনো অসাধারণ ছাত্র ছিল না, নেহাতি মধ্যম মেধার একজন। দুজনেই বুঝতে পারছিল হবে না এটা আর। 1 চোখ জল নিয়ে ঘন্টার পর ঘন্টা ফোন করে রেশমিকে বোঝাতো জয়দীপ দুঃখ না করার জন্য, যদিও লাভ হতো সামান্যই। একটা সময় মনে হলো হয়তো জয়ের কাছে একটা সুযোগ এটা, রেশমির হাত থেকে ছাড়া পাওয়ার। আর অভিমান খুব খারাপ জিনিস, বারবার ভুল কাজ করায়। রেশমি বলল, বাপি, তুমি আমার সব কথা রেখেছ, আমরাই পারলাম না গো তোমার দেওয়া সামান্য কথাটা রাখতে। আমি তৈরি বাপি, তুমি তোমার পছন্দ মতো এগো, আমার আর কোনো অভিযোগ নেই। রেশমির বাবা অবাক হয়ে বললেন, সে কি রে মা, জয়, ওর কথা ভেবেছিস? মানুষটাকে সেই সময় জাস্ট ভগবান মনে হচ্ছিল রেশমি। বলে, ওর কথাতেই আমি তোমার কাছে বলতে এসেছি আজ, আমি তৈরি। দীর্ঘশ্বাস ফেলে রেশমির বাবা বলেন, ঠিক আছে মা, জীবনের ওপর রাগ রাখিস না, সব কিছুরই একটা কারণ থাকে, হয়তো আমরা বুঝতে পারি না। তুই ভালো থাকবি দেখিস, আর জয়ও ভালো থাকবে। ঘর থেকে বেরিয়ে এলেন বাবা, মুখে মৃদু হাসি। একজন 60-62 বৃদ্ধ ব্যবসায়ীর এটুকু ধারণা আছে কোন পেশায় প্রতিষ্ঠিত হতে কত সময় লাগে। এটাই চেয়েছিলেন তিনি, ভাগ্য আর পরিস্থিতি ছাড়া কারো যেন কারোর ওপর কোনো অভিযোগ না থাকে। অভিযোগ ছিলও না, কিন্তু ভোলাও সম্ভব ছিল না। বিয়ের যখন প্রায় সব ঠিকঠাক, তখন একদিন বাড়ির লোকের অনুপস্থিতিতে জয়কে ডেকেছিল বাড়িতে রেশমি। সারা দুপুর, সেই প্রথম আর সেই শেষ, তারা প্রকৃত কাছাকাছি এসেছিল, আদর করেছিল, মিলিত হয়েছিল। রেশমি বুঝেছিল যে জয়ের কাছে সে কোনো বোঝা নয়, সত্যিকারের ভালোবাসা। কিন্তু বড় দেরি হয়ে গেছে তখন। বাড়ি ফেরার পর বাবাও বুঝেছিলেন জয় এসেছিল।
বাকি সব কিছু হয়তো আন্দাজ করেছিলেন, কিন্তু একটা কথাও বলেননি। শুধু তারপর থেকে আর বাড়ি ফাঁকা করে কোথাও যাননি মেয়েকে একা রেখে। মেয়েকে একা বেরোতেও দেননি কোথাও। মাঝে মাঝে জানতে চাইতেন জয় ঠিক আছে কিনা। কৃতজ্ঞতায় গলা অবধি ডুবে থাকা রেশমি বাবার বলা একটা অক্ষরও অমান্য করতে পারেনি। নির্বিঘ্নে বিয়ে হয়ে যায় সায়নের সাথে। সায়ন ডাক্তার, শিলিগুড়িতে নিজের একটা হসপিটালও আছে। সেদিন রেশমির বাড়ি থেকে জয়দীপ বেরোনোর সময় রেশমি জিজ্ঞেস করেছিল, জয়, আর কখনো আমাদের দেখা হবে না, তাই না? এক সেকেন্ড দাঁড়িয়ে রেশমির হাতটা আলতো করে চেপে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে। আর সত্যিই দেখা হয়নি। এটাই তো ওয়েটিং রুম বোধহয়, তাই না? রেশমির প্রশ্নে চমক ভাঙল জয়দীপের। হ্যাঁ, ঠিক বলেছে রেশমি, পৌঁছে গেছে ওরা। এই রাতে সাদা আলোগুলো কেমন বেমানান লাগছে। একজন নিম্নবিত্ত মহিলা 3-4টে সিট নিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। অন্যদিকে বিক্ষিপ্তভাবে 3টে সিটে 3টে লোক বসে বসেই ঘুমোচ্ছে। ওদের আশায় একজন চোখ খুলে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়ল। একটা মেটে হলুদ রঙের কুকুর ভীষণ বিরক্ত হয়ে অন্য পাশে গিয়ে শুল। প্রশ্নসূচক তাকালো জয়। সারা ঘরটা দেখে একটা কোণের দিকে ইশারা করল রেশমি। দুজনে গিয়ে বসলো দুটো চেয়ারে। মাঝখানে রেশমির লাগেজ ব্যাগ। নিস্তব্ধতা ভাঙল জয়। কমফর্টেবল? মাথা নাড়ল রেশমি। তোমার মাথার পেছনেই পয়েন্ট আছে, মোবাইলটা চার্জ দিতে পারো? না, ঠিক আছে, তুমি দেবে? না। মিনিট 2 চুপচাপ। তারপর বলল, এখন কি শিলিগুড়িতেই? এখানে হঠাৎ কি করছো এখন? রেশমি বলল, হ্যাঁ, ওর তো হসপিটাল ওখানেই, কোথায় আর যাব। এখন ওখানে একটা কলেজে পার্ট টাইম পড়াই। একটা সেমিনারে এসেছিলাম বিশ্বভারতীতে। জয় বলে, বাহ, ভালো। একা এসেছো? হ্যাঁ, কে আর আসবে? জয় আবার জিজ্ঞেস করে, ফেরার আর ট্রেন পেলে না এই রাত 2টোয়? রেশমি দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যিই পেলাম না, কোথাও কোনো টিকিট নেই। ও কাল রাতে সিঙ্গাপুর যাবে 1 সপ্তাহের জন্য। আমায় ফিরতেই হবে কাল দুপুরের মধ্যে। ওহ, বলে চুপ করল জয়। রেশমি জানতে চায়, তোমার কি খবর? জয় আলতো হেসে বলে, চলছে। তোমার বাড়ির সবাই কেমন আছেন? রেশমি বলে, বাবা শয্যাশায়ী, বাকি সব ঠিক আছে। আর তোমার? জয় বলে, বাবা হার্ট অ্যাটাক বছর 7 আগে, তারপরের বছর সুইসাইড মায়ের। ওহ, সরি। আর সব? মানে একটু তোতলালো রেশমি। মানে বিয়ে করেছো নিশ্চয়ই? হাসলো জয়দীপ। চা খাবে? রেশমি বুঝলো টপিকটা অ্যাভয়েড করতে চাইছে জয়। বলল, না, তবে তুমি খেয়ে আসতে পারো। কিন্তু দোকান কি খোলা পাবে? হ্যাঁ, স্টেশন তো, খোলা থাকে একটা। বসো, জাস্ট 5 মিনিট। পা বাড়ালো জয়দীপ। জয় ডাকলো রেশমি। থামলো জয়, তাকালো পিছনে। আমাদের দেখা হলো তাহলে আবার? চমকে উঠল জয়। মনে আছে এখনো রেশমির? একটু হেসে বেরিয়ে এলো জয়। চা খেয়ে যখন ফিরল, দেখলো ফোনে কথা বলছে রেশমি। শেষ কটা কথা শুনতে পেল জয়। চিন্তা করো না, ঠিক আছি আমি। শুয়ে পড়ো বাবু প্লিজ, কাল বেরোনোর আছে আবার তোমার। রাখছি। ফোনটা কেটে দিল রেশমি। এর মধ্যে কোনো কারণে লাগেজটা অন্যদিকে রেখেছে। একটু ইতস্তত করে পাশের চেয়ারটায় বসলো জয়। রেশমি দেখলো কিন্তু কিছু বলল না। চা খাওয়া হলো? হ্যাঁ, তুমি খাও না? না, মাঝে মাঝে ওই গ্রিন টি চলে। হেলথ কনসিয়াস, সেটা অবশ্য তোমার ফিগার দেখে বোঝা যায়। ভালো মেনটেন করেছো।
বলেই জিভ কাটল জয়দীপ। উচিত হয়নি। রেশমি অবশ্য অতটা খেয়ালও করল না, হেসে বলল, থ্যাঙ্কস। এই শোনো না। রেশমির গলায় একটা ঘনিষ্ঠতার আভাস। তাকালো জয়, ঠিক একদম আগের মতো। বলো, কাল ফিরবো কি করে? জয় বলল, জানি না। এনজিপিতে যাওয়ার কাল ফার্স্ট ট্রেন ওই 9:30 নাগাদ, কাঞ্চনজঙ্ঘা। টিটি ম্যানেজ করতে হবে। রেশমি বলে, পারবে? জয় বলল, চেষ্টা করব। আবার চেষ্টা। দীর্ঘশ্বাস ফেলল রেশমি। প্রায় 3টে বাজে। ঘরের এদিক ওদিক দেখতে দেখতে একটু উসখুস করছিল রেশমি। কিছু হয়েছে? জিজ্ঞাসা করল জয়। এখানে ওয়াশরুম আছে নিশ্চয়? ওই তো, তবে কতটা পরিষ্কার জানি না। দেখে আসছি, ব্যাগগুলো রইল। মোটামুটি পরিষ্কার বাথরুম। সেদিকে নজর ছিল না রেশমির। বেসিনের কল খুলে ঝরঝর করে কাঁদছিল। খুব দরকার ছিল। যাকে 10 বছর না দেখেও এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি, তার সাথে দেখা করিয়ে ভগবানের কী লাভ হলো? তার তো ভগবানের ওপর কোনো অভিযোগ ছিল না। সে নিজেকে সুখী ভাবে। সায়ন সত্যি একটা ভালো মানুষ। ভালো তো ছিল সে, শুধু প্রথম ভালোবাসা, প্রথম যৌনতাটুকু ভুলতে পারেনি। খুব যত্ন করে রেখে দিয়েছে। আজকের রাতটা না এলে কি খুব ক্ষতি হতো? প্রায় 10 মিনিট পর বাইরে এলো রেশমি। ফোলা চোখের দিকে তাকিয়ে কিছু বাকি রইল না বুঝতে জয়ের। পরিষ্কার ছিল বাথরুম? বেশ পরিষ্কার। একটু শুয়ে নাও এখন, হেলান দিয়ে। আমি আছি, চিন্তা করো না। না, চিন্তা করছি না, জানি তো তুমি আছো। আবার থমকালো জয়। তুমি একটু রেস্ট নাও, আমি বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি। এটা আবার কবে ধরলে? হাসলো জয়। অনেক দিন। আচ্ছা, যাও। বাইরে এলো জয়। দূরে একটা মাতাল অসংলগ্ন চেঁচাচ্ছে, সেই কখন থেকে। বিকট শব্দ করে প্রায় 5 মিনিট ধরে একটা মালগাড়ি চলে গেল। সিগারেটের সাথে একটা চা খেলো জয়। রেশমির মনে আছে সব। রেশমি এখনো লুকিয়ে কাঁদে। সত্যি ভালো আছে তো? জানার উপায় নেই। 1 বছরে চেষ্টাও তো করেনি। কি লাভ হতো শুধু শুধু ওর জীবনে জটিলতা বাড়িয়ে? তার থেকে ওর ভালো মন্দ ওই বুঝে নেবে। খুব সিরিয়াসলি বিএডটা কমপ্লিট করে এই মাস্টারিটা জোগাড় করেছে জয়দীপ। ওয়েটিং রুমে ফিরল জয়। রেশমি ঘুমোচ্ছে। বেচারা খুব টায়ার্ড ছিল নিশ্চয়ই। থাক, ঘুমিয়ে নিক। সেই সময় একটু ওকে দেখবে জয়। 10 বছর দেখা হয়নি। ধর্মর করে উঠে বসলো রেশমি। জয়দীপ ডাকছে, আরে ওঠো এবার, পরের ট্রেনটাও মিস করার ইচ্ছে নাকি? বোকার মতো খানিক এদিক ওদিক তাকিয়ে একটু ধাতস্থ হলো রেশমি। আস্তে আস্তে কাল রাতের কথা মনে পড়ল সব। ইস, কত বেলা হয়ে গেছে। আজকের নিশুতি স্টেশনটা এখন ভিড়ে ভিড়। হাত করি দেখল রেশমি, 7:20। একটু লজ্জিতভাবে তাকালো জয়দীপের দিকে। সরি, ঘুমিয়ে পড়েছিলাম। তুমি ঘুমাওনি? জয়দীপ হেসে বলল, না, এলো না আর। শোনো, খুব বেশি সময় নেই কিন্তু হাতে। টিটির সাথে কথা বলতে হবে। তুমি চট করে ফ্রেশ হয়ে নাও। খাবে তো কিছু? এখানে গ্রিন না হলেও রেড টি পাবে, মানে ওই পাতি লাল চা, চলবে? রেশমি বলে, না, তুমি দুধ চাই আনো। এক যাত্রায় পৃথক ফল হয়ে লাভ নেই। ওকে, বাট জলদি করো। যখন চা বিস্কুট খাওয়া শেষ হলো তখন মোটামুটি 8টা বাজতে 10 মিনিট বাকি। জয়দীপ বলল, তুমি একটু বসো, আমি কথা বলে আসি টিটির সাথে। কেক আর বাকি দুটো টুকটাক চানাচুর, বিস্কুট, ফল এনে দিলাম। যে ট্রেনে যাবার সময় তুমি খেতে পারবে। কিন্তু দরকার ছিল না। সে আমি বুঝবো। এখন মোটামুটি আধ ঘন্টা বসো, আমার দেরি হবে আসতে। বেরিয়ে গেল জয়। আর অদ্ভুত একটা অনুভূতি নিয়ে বসে রইল রেশমি।
সিনেমার মতো কাল রাতের ঘটনাগুলো ভেসে আসতে লাগলো চোখে। ইস, ঘুমিয়ে না পড়লে আরেকটু তো কথা বলতে পারতো জয়ের সঙ্গে। কিছুই জানা হলো না ওর ব্যাপারে। মনে পড়ল কাল ঘুমের মধ্যে খুব চেয়েছিল কিছু একটা স্বপ্ন দেখুক জয়কে নিয়ে, কিছু একটা, কিন্তু না, দেখেনি। ফিরল জয়, মুখে হাসি নিয়ে। হয়ে গেছে, এসি 2 টায়ার, সাইড লোয়ার, চলবে তো? দৌড়বে? কত পড়ল? সে ছাড়ো। শক্ত হলো রেশমি। না জয়, কত পড়ল বলো, না হলে আমি যাব না। ততটা নরম হয়ে রেশমির হাতটা ধরল জয়। তোমার বিয়েতে তো আমি আসিনি রেশমি, ধরো এটা তোমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেওয়ার আর একটা ছোট্ট প্রচেষ্টা, প্লিজ নাও। সেই ছোঁয়া। শিউরে উঠে চোখ বন্ধ করল রেশমি। আর কিছু বলার ক্ষমতা নেই। মোবাইলটা বের করল রেশমি। নম্বরটা দাও, বলা যায় না কখন কাজে আসে। জয়দীপ দিল। রেশমি এক্সপেক্ট করেছিল ও নম্বরটা দিতে চাইবে না, হয়তো বা রেশমির থেকে চাইবে রেশমির নম্বর। সেটা বুঝেই জয়দীপ বলল, দরকার বা ইচ্ছে হলে ফোন করো, নম্বর তো পেয়েই যাব। একটু আহত হলো রেশমি, কিন্তু হেসে বলল, ঠিক আছে। আবার ঘড়ি দেখল, 9টা বাজতে 5 মিনিট। জয় বলল, এবার এসো, বেরোতে হবে, ট্রেন রাইট টাইম, মাত্র 5 মিনিট দাঁড়ায়। কোচ পজিশন খুঁজে দাঁড়াতে দাঁড়াতেই ট্রেন চলে এলো। বসে গেছে রেশমি। জয়দীপ জানলার বাইরে, জানলার গ্রিলে দুজন দুজনের আঙুল ছুঁয়ে আছে। আবার 10 বছর আগের একই প্রশ্ন করল রেশমি, জয়, আর কখনো আমাদের দেখা হবে না, তাই না? হাসল জয়, নিজেকে সামলালো রেশমি। জয়, তুমি ভালো আছো তো? হ্যাঁ, চলছে। একটা কথা জিজ্ঞেস করব? বলো। তুমি তো হঠাৎ করে থেকে গেলে এভাবে, বাড়িতে চিন্তা করবে না? কাল থেকে তো ফোন হাতে নিতেই দেখলাম না যে জানিয়ে দেবে। সরি যদি বেশি কৌতূহল দেখিয়ে থাকি। জয় বলে, না না, কৌতূহল কিসের, জানিয়েছি বাড়িতে চিন্তা করবে না। কাল থেকেই তো যখন চা খেতে গেলাম বাইরে, তখনই ফোন করে দিয়েছিলাম। ট্রেনের চাকা গড়াচ্ছে। রেশমির চোয়াল শক্ত হলো। ও, তাহলে এই জন্যই অসময়ে চা খাওয়া। বউকে ফোন করবে বলে? ভালো, সুখী হোক জয়, সেখানেই রেশমির আনন্দ। তাহলে নিজেও নিজের জীবনে সুখী হতে পারবে রেশমি। ট্রেনের স্পিড বাড়ছে। হাত ছাড়তে বাধ্য হলো দুজন দুজনের। চলে যেতে যেতে একসময় মিলিয়ে গেল রেশমির ট্রেন। রেশমির দৃষ্টি থেকেও আস্তে আস্তে হারিয়ে গেল জয়দীপের লম্বা রিজু চেহারাটা। ভালো থাক জয়। একটু হালকা লাগছে রেশমির। ভালো থাকুক রেশমিও। মোবাইলটা হাতে নিল রেশমি। ডিলিট করলো সদ্য সেভ করা জয়ের নম্বরটা। এটার দরকার নেই আর। এবার হয়তো কিছুটা হলেও জয়কে ভুলতে পারবে রেশমি। 9টা বেজে 15 মিনিট। 9:30টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে। ঘরে যাওয়ার আর সময় পাবে না জয়দীপ। স্টেশন থেকে স্কুল অবধি সরাসরি একটা টোটো নিয়ে নিল জয়দীপ। একটু হাসলো জয় নিজের মনে। ওই এক কামরা ঘরে গিয়েই বা লাভ কি, আছেই বা কে? মাঝে মাঝে মিথ্যে বলাটা ছাড়া উপায় থাকে না। তার উপর যেখানে জড়িয়ে আছে রেশমির ভালো থাকার প্রশ্ন। কারো জীবনে ট্রেন মিস হলে পরের ট্রেন এসে তাকে গন্তব্যে পৌঁছে নিয়ে যায়। কারো কারো জীবন সেটা থেকে যায় অন্তিম স্টেশন হয়ে। ভালো থেকো ভালোবাসা, আর বেঁচে থেকো ভালোবাসা। আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন আমাদের পরবর্তী সময় আরও এমন ভালোবাসার গল্প শোনার জন্য। ধন্যবাদ।